আসলে কঠোর নিষ্ঠুর বীরেশ্বর রায় ভবানী ছবিখানা ইচ্ছে করেই এই ঘরে টাঙিয়ে রেখেছিলেন। সোফিয়া এতে খুশি হয়েছিল। ভবানী যে বিয়ের আসর থেকে তার গানের মাঝখানে বীরেশ্বরকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, তার জন্য মনে মনে ক্ষোভ এবং ক্ষত ছিল। মধ্যে মধ্যে ছবিখানার দিকে তাকিয়ে সে মুখ টিপে হাসত। আজ ছবিখানার দিকে তাকিয়ে সে বলল, জনাব, হুজুর, মেরে মালিক, ওই তসবিরখানা তুমি সরাও, দোহাই তোমার। আমার মালুম হচ্ছে কি। ঠোঁট দুটো তার কাঁপতে লাগল। অনেক কষ্টে সে কান্না সামলে নিয়ে বলল, ওই ওরই গোসাই আজ এটা হয়ে গেল। তুমি দেখো, ওর চোখে যেন আগুন জ্বলছে। আগুন জ্বলছে? কোথায়? বীরেশ্বর রায় ছবির দিকে তাকিয়ে দেখছিলেন এবং বলেছিলেন, কই, কোথায় চোখ জ্বলছে? তুমি দেখো মালিক, ভালো করে তাকিয়ে দেখো। দেখা है सफिया, नहीं, ও তো রোতি है। বীরেশ্বরের মনে হয়েছিল ভবানীর ছবির চোখের সজল জল ছলছল করে উঠেছে। টলটলে হয়ে চোখের কোলে জমে রয়েছে জল, এক্ষুনি বুঝি ঝরে পড়বে। কিন্তু সফিয়ার তা মনে হয়নি। দুজনেই ছবিটার দিকে তাকিয়ে বসেছিল। সারেঙ্গিদার তবলচি এরা ব্যাপার দেখে সন্তর্পণে উঠে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। এর মধ্যে থাকতে তাদের অস্বস্তিও হয়েছিল, আবার ভয়ও পেয়েছিল। তাদের দুটো ভয় ছিল। একটা ভয় ওই ফকিরের রোষ সোফিয়ার সঙ্গী হিসেবে তাদের ওপরে না এসে পড়ে, আর আরেকটা ভয় ছিল বীরেশ্বর রায়ের মেজাজের। কখন যে মেজাজ বিগড়ে যায় হুজুরের, খাপ্পা হয়ে উঠে বলবেন, বদতমিজ, বেয়াদব কাহাকা, সহবত জানো না, দাড়িবত জানো না, কেন কেন বসে আছো এখনো, কেন? আর তারপরেই হয়তো হাঁকবে, চাবুক। কিছুক্ষণ পর সফিয়া বলেছিল, হুজুর মালিক। ছবির দিকে তাকিয়ে থেকেই রায় বলেছিলেন, কি? বাঁ দিকে আজ ছুট্টি মিলবার হুকুম হোক মালিক। আজ আমার শরীর মন কেমন হয়ে গেছে, মনে হচ্ছে হয়তো আমি মরে যাব। তার চোখ থেকে জল গড়াচ্ছিল। তার দিকে একবার তাকিয়ে রায় দেখলেন, তারপর বললেন, যাও, আজ তোমার ছুটি, কাল ছবিটা আমি নিজেই খুলে ফেলব। সফিয়া সেলাম করে চলে গেল। রায় চাকরকে বললেন, ও বাড়ি যাবে, কাহারদের বল পালকি করে পৌঁছে দিয়ে আসবে, আর সঙ্গে যেন বরকন্দাজ যায়। তিনি বসে রইলেন ভবানীর ছবির দিকে তাকিয়ে। বললেন, অনন্ত নরকের স্থান তোমার, মুক্তি নেই তোমার, কোনো দিন মুক্তি পাবে না তুমি। তারপর বোতলটা টেনে নিলেন। নমস্কার, আমরা শুনছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কীর্তিহাটের কর্চা উপন্যাসটি। আজ শুনে নেব দ্বিতীয় খণ্ডের চতুর্থ পর্বটি। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। কিছুক্ষণ পর বেরিয়ে এলেন বারান্দায়। ডাকলেন, জলধর, ওসমানকে ডাক। ওসমান আসতেই বললেন, গাড়ি যো তো ওসমান, তুরন্ত। ওসমান সভয়ে বললে, হুজুর। কি? ইতনা রাত কো? কি হয়েছে তাতে? ওই ফকিরকে খুঁজে বের করতেই হবে। ও ফকিরকে তো মিলবে না হুজুর মালিক, ওকে তো হাজার ঢুঁড়লেও মিলবে না। মিলবে না কেন? ও তো হাওয়া হয়ে গেল হুজুর, এই ফটক থেকেই হাওয়া হয়ে গেল, আমি নিজে আঁকছে দেখেছি। তুমি উল্লুক, গিদ্ধর, বেউকুব। আদমি হাওয়া হয়? হতে পারে, हम নিজে আঁকছে দেখা है হুজুর। ধমকে উঠলেন রায়, ये झूठ है, ये कभी नहीं हो सकता। होता है मालिक, हमेशा हमेशा होता है।
ওসমান, মালিক, নকরি আমি ছেড়ে দিচ্ছি হুজুর। আমি যেতে পারবো না। বাল বাচ্চা নিয়ে ঘর করি। আমাকে মাপ করুন হুজুর। আজ ওই ফকির গোসা হয়ে চলে গেল ফটকের ওপারে, আর গিয়ে হাওয়া হয়ে চলে গেল। ওর পেছনে গেলে কখনোই মিলবে না। উপরন্তু ফকিরের বেশি গোসা হলে বিপদ ঘটে যাবে। ঘোড়াতে জিন দিয়ে নিয়ে এসো, আমি এক্ষুনি ঘোড়ায় চড়ে যাব। হুজুর, এইবার চিৎকার করে উঠলেন বীরেশ্বর রায়। ওসমান সভয়ে চলে গেল। কিছুক্ষণ পর ঘোড়ায় সাওয়ার হয়ে বীরেশ্বর রায় বেরিয়ে গেলেন ময়দানের দিকে। চৌরঙ্গির ওই পাশে ময়দানে গোলপাতার জঙ্গলের মধ্যে তখন কোলাহল করে শেয়াল ডাকছে। অন্ধকার ময়দান। আজ বৃষ্টির পর একটা ভ্যাপসা গন্ধ উঠেছে। রাস্তায় কাদা। আর তারই মধ্যে রায় এগিয়ে গেলেন। ডান দিকে অর্থাৎ পশ্চিম দিকে পড়ে রইল রেসপন্ডেন্সিয়া ওয়াক। ঘোড়াটা ওই দিকটা চেনে, ওই দিকেই যেতে চাচ্ছে। জঙ্গলের দিকে নরম মাটিতে ঘোড়াটা যেতে চাচ্ছে না, বারবার ঘাড় ব্যাকাচ্ছে। রায় চাবুকটা দিয়ে সজোরে আঘাত করলেন ঘোড়াটাকে। চিৎকার করে ডাকলেন, পাগল, এই পাগল! ময়দানের গোলপাতায় জঙ্গলের উপর দিয়ে কলকাতায় সন্ধ্যের পর যে ঝোড়ো হাওয়া বয়, সেই হাওয়াটা বয়ে চলেছে। একটানা একটানা শব্দ উঠছে, সর 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 করে। প্রহর ঘোষণা করে শেয়ালেরা স্তব্ধ হয়েছে। বাতাসের শব্দ ছাড়া আর কোনো শব্দই তখন নেই। ওই উত্তর পশ্চিম দিকে খানিকটা দূরে লাট সাহেবের বাড়ির আলোটা জ্বলছে। বীরেশ্বর রায় ফিরে এলেন। পাগলের কোনো সাড়া, কোনো সন্ধানই মিলল না। সারা রাত্রি বীরেশ্বর রায়ের ঘুম হয়নি। ওই দিনের ওই ঘটনাটা যা তিনি স্মরণীয় বলে লিখে রেখেছেন, তার মধ্যে আছে, ফর দ্য রেস্ট অব দ্য নাইট আই লে ওয়েট অ্যাওয়াক অ্যান্ড থট ওভার দ্য ম্যাটার। পরদিনের ঘটনাটাও তিনি লিখেছিলেন সুলতা, তবে ওই ঘটনাটা জের হিসেবে নয়। সেদিন সারা কলকাতায় একটা চাঞ্চল্য বয়ে গিয়েছিল। খবর উঠেছিল রুশ দেশের রণতরী এসেছে বঙ্গোপসাগরে, ঘুরছে। কলকাতায় এসে উপস্থিত হবে যে কোনো মুহূর্তে এবং গোলা দেগে ফোর্ট উইলিয়াম উড়িয়ে দিয়ে শহরটাকে লুটে তছনছ করে দিয়ে চলে যাবে। সকালবেলায় উঠেছিলেন বীরেশ্বর রায়। রাত্রেও ভালো ঘুম হয়নি। চা খেয়ে ফুরসতে তামাক খাচ্ছিলেন। মাথাটা কষে আছে। চাকর জলধরকে ডেকে বলেছিলেন, স্নান করব, তেল আন। তেল মাখবার লোককে ডাক। তেল মাখাবার জন্য স্বতন্ত্র লোক আছে। ঘণ্টাখানেক ধরে গা হাত পা টিপে তেল মাখাবে। চটপট শব্দ উঠবে। এই তেল মাখার আরাম আছে। অসুস্থ শরীরও সুস্থ হয়ে যায় এতে। যে তেল মাখায় সে প্রায় আধ পালোয়ান তেল মাখানোর পরিশ্রমে তার শরীরে ঘাম ছুটে যায়। তেল মাখবার সময় সেখানে চাকর বাকর ছাড়া আর কারোর যাবারই হুকুম নেই। তেল ধুতি পরে তেল মাখা সেই অবস্থাটা প্রায় উলঙ্গ অবস্থা থাকে। বীরেশ্বর রায় জল চৌকির ওপর বসে তামাক খান এবং তেল মাখেন। তেল মাখতে বসবার সময় খানিকটা হুইস্কি খেয়ে নেন। তেল মাখা শেষ হলে স্নানের ঠিক পূর্বে আরেকবার খান, আর তার আগে নাপিত খৌরি করে দেয়। পরামানিক ব্রজলাল তার বাঁধা মাইনে করা লোক। তেল মাখার সময় সে বসে গল্প বলে, একেবারে খাঁটি রূপকথার গল্প। আর তাছাড়াও বলে খবর। তার কাজ এক দুপুরবেলা। হুজুরের খৌরি, তারপর বাড়ির লোকজন, চাকর বাকরের চুল কাটা, খৌরি। সে বেলা ৩ প্রহর পর্যন্ত, তারপর তার ছুটি। আর সেই ছুটির সময় সে গিয়ে শহরের নাপিত মহলে জোটে, সেখান থেকে খবর সংগ্রহ করে নিয়ে আসে। ব্রজলাল মেদিনীপুরের লোক, বাড়ি তার ঘাটালের কাছে। ঘাটালের বহু লোক, বিশেষ করে মৎস্যজীবীরা, কলকাতায় এসে বাস করছে। ধর্মতল পূব পাশটায়, যেটা জেলেপাড়া, সেইখানেই ঘাটালের বহু জেলের বাস। ব্রজলালের এই খবরটা নাপিত মহলে এবং ওই জেলে মহলের, দুই মহলের খবর। নাপিতেরা শুনেছে বড় বড় বাড়ি থেকে, এবং জেলেরা গঙ্গায় মাছ ধরে সেইখান থেকে শুনে এসেছে।
কাল জেলেরা প্রহরখানেক বেলা থাকতেই জাল গুটিয়ে নৌকো নিয়ে একেবারে গঙ্গা ছেড়ে খালের ভেতর দিয়ে খালে এসে নৌকো বেঁধেছে। তাদের মধ্যে কথা হচ্ছে, আলোচনা চলছে তারা কলকাতা ছেড়ে পালাবে কিনা, কিন্তু ভয় হচ্ছে ঘাটাল ফিরতে হলে গঙ্গার ভাটি ধরে যেতে হবে। আর ইতিমধ্যেই রুশ জাহাজ গঙ্গায় ঢুকে পড়ে থাকলে সব অংশে তাদের মরতে হবে। রুশেদের কামান নাকি রুশেদের বড় বড় চেহারার মতোই বড় বড়, আর তেমনি নাকি তেজালো বারুদ, আর গোলাও তেমনি জবরদস্ত। নাবিতেরা বলেছে, বাবুরা ভেবেছে কি করবে। কেউ বলেছে পালানোটাই ভালো, গঙ্গার তীর ছেড়ে উত্তর পশ্চিম দিকে যেখানে হোক। খুব বড় বড় যারা তারা ভাবছে পাটনা কাশির কথা। তবে যারা খুব নামজাদা লোক, কালীপ্রসন্ন সিংহের নাপিত বলেছে, আমার বাবু কাল খুব তকরার করলেন ওই দত্তবাবুদের সঙ্গে। বললেন ইংরেজদের কামান বড়, বেশি জবরদস্ত, এদের ক্ষমতাও অনেক বেশি, আর এই গুজব ছাড়া কিছুই নয়। গত বছর থেকে এই গুজব মধ্যে মধ্যে ওঠে, ওসব বাজে কথা। ব্রজলাল বললে, তা দত্তবাবু বললে তুমি হলে ইংরেজের ভক্ত। ইংরেজ ছাড়া দোসরা আর কেউ নেই দুনিয়ায়। কিন্তু রুশরা কত বলবান তা দেখেছ? এক একটা চেহারা কি, আর দেশটা কত বড়, কত লোক আছে ওদের। আমি বলছি, আমি খুব খাঁটি খবর শুনেছি, এদিকে জাহাজ এসে কলকাতাটা উড়িয়ে দেবে, আর ওইদিকে কাবুল হয়ে এসে দুমদুম করে সব ঢুকে পড়বে। কাল বিকেল থেকেই খবরটা চাউর হয়ে গেছে, চারিদিকে ফুসফুস গুজগুজ চলছে হুজুর। বীরেশ্বর রায়ের ভুরু কুঁচকে উঠল। কথাটা বছরখানেক ধরে মধ্যে মধ্যে উঠছে। গতবার খবরের কাগজে পর্যন্ত খবরটা উঠেছিল। তা মন্দ হয় না, এ বেটাদের বার বেড়ে গেছে, বড্ড বার বেড়েছে। গতকাল ঘোষাল নাইব এই কথাটা বলেছেন, একদম খাঁটি কথা। এ দেশের সব ওই ইংরেজরা করতলগত করবে। ডালহৌসি এসে তার গোড়াপত্তন করলে এসে অবধি রাজ্যের পর রাজ্য গ্রাস করে চলেছে। প্রথমে মুলতান, তারপর রঞ্জিত সিংয়ের মৃত্যুর পর গোটা পাঞ্জাব, আর ওইদিকে মারাঠা পেশোয়ার মৃত্যুর পর তার পোষ্যপুত্র নাকচ করে সাতারা, তারপর ঝাঁসি, নাগপুর সমস্ত কেড়ে নিলে। হায়দ্রাবাদের নিজামের বেরার নিয়েছে। বলতে গেলে গোটা ভারত রাজ্যই তো গ্রাস করে ফেলেছে। আর ওদিকে ব্রহ্মদেশে যুদ্ধ করে জিতে গেছে। বাকি আর কতটুকু? অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহর এলাকা আর দিল্লির বাদশার এলাকা, খাস দিল্লি তার চারিদিকের খানিকটা, এ আর কতক্ষণ? এও আর থাকবে না, নিশ্চয়ই থাকবে না। এ বীরেশ্বর রায় কেন, এ কথা একটা বালকেও বলতে পারে। অযোধ্যার নবাবের সঙ্গে নাকি ঝগড়া লাগাবারও চেষ্টা হচ্ছে এদের তরফ থেকে। আর এর পরেই কোনো দিন শোনা যাবে যে গেল, ওয়াজিদ আলী শাহর রাজ্যটা চলে গেল। এদিকে ব্যবসা করতে এসে সব ব্যবসায় একচেটে করেছে। কোম্পানির ব্যবসা তো আছেই, নিকমহল, আফিং মহল একচেটে। আর তারপর নতুন নতুন সাহেবেরা আসছে, কোম্পানি খুলে ব্যবসা করছে। নীলকুঠি, রেশমকুঠি, ব্যাংক, কয়লা, এ সমস্তই তো ওদেরই হাতে। দ্বারকানাথ ঠাকুরের ইউনিয়ন ব্যাংকের ট্যাগর উঠে গেল, ঠাকুরবাড়ির দেনা অগাধ। এখন দেবেন ঠাকুর সব সম্পত্তি প্রসন্ন কুমার ঠাকুরের হাতে দিয়ে দিয়েছেন, তিনি দেনা শোধ দিচ্ছেন। আর আরেকদিকে পাদ্রীরা রাজত্বের দাপটে লোককে খ্রিস্টান করছে। থাকবার মধ্যে আছে তো দেশের দুটি জিনিস, জমিদারি আর জাত ধর্ম। জাত মারতে শুরু করেছে, আবার জমিদারিতেও হাত দিচ্ছে। এ যেন একেবারে খুব হিসেব নিকেশ করে ছকে কাজ করছে। মেদিনীপুর জমিদারি কোম্পানি হচ্ছে, জন রবিনসন মহিষাদলের জমিদারি সিলেদের কাছে নিচ্ছে। ওরা সব নিয়ে নেবে। নায়েব ঘোষাল ঠিকই বলেছেন, এই দেশের মানুষকে গোলাম বানিয়ে ছেড়ে দেবে। পুরনো বাদশাহী আমলে রাজা জমিদারদের অবস্থা আজ যেন বীরেশ্বর রায়ের কাছে নতুন চেহারায় দেখা দিল। মহিষাদলের রাজার অনুপস্থিতিতে ম্যাজিস্ট্রেট এসে জবরদস্তি ফটক খুলিয়ে রাজবাড়িতে ঢুকেছে। রানীর চোখের জল পড়ছে।
তাতেও তাদের মন গলেনি। রানীকে পালকি চড়ে দেওয়ানের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। কারুর ইজ্জত এরা রাখবে না। বর্ধমান, দিনাজপুর, নাটোর, পুটিয়া, বিষ্ণুপুর সব সব যাবে। হঠাৎই চঞ্চল হয়ে উঠলেন বীরেশ্বর রায়। চাকরের হাতখানা ঠেলে দিয়ে বললেন, ছাড়। লাখরাজ, ব্রহ্মোত্তর, দেবোত্তর, পীরোত্তর নানাকার এই দেশের লোকে ভোগ করে আসছে চিরকাল। আজ কোম্পানি আইন করে তার উপর খাজনা বসাচ্ছে। বর্ধমানের রাজা এর জন্য বিলেতে আপিল করেছেন। ভরসা সেই মামলা। এরা কিচ্ছু রাখবে না। নায়েব ঘোষাল ঠিকই বলেছেন। জনি শিলদের কাছে জমিদারি নিচ্ছে। ওদের এই দেশে জমিদারির এক চেটে করে বসবার সূত্রপাত। নীলকর হিসেবে যে অত্যাচার করে সে বীরেশ্বর জানে। প্রকারান্তরে তারা দুপুরুষ নীলকরদের টাকা জুগিয়ে সুদ খেয়ে আসছেন, চোখ বুঝে থেকেছেন। জমিদার হলে জনি আর রক্ষে রাখবে না। উঠে দাঁড়ালেন বীরেশ্বর রায়। এগিয়ে চললেন গোসলখানার দিকে। তেল মাখানো চাকরটা অবাক হয়ে গিয়েছিল। পিঠের তেলটা এখনো বসানো হয়নি, কিন্তু বলতে ঠিক ভরসা হলো না। রায় হুজুরের মুখ থমথম করছে। স্নান সেরে এসে বীরেশ্বর রায় খাস কামরায় বসলেন। জলধরকে বললেন, কীর্তিহাটের নায়েব ম্যানেজার আর এখানকার নায়েবকে ডাক। গিরীন্দ্র ঘোষাল এসে বসলেন সামনে। বললেন, কিছু ঠিক করলে বাবা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এ হলো ইংরেজদের সর্বনেশে মতলব। কোম্পানির হয়ে লর্ড ডালহৌসি যেমন গোটা দেশের রাজ্যটা গ্রাস করলে, তেমনি জনিদের মতো ছোটো ইংরেজগুলো জমিদারি গ্রাস করতে লেগেছে। জন রবিনসন নিতে চাইলে নিতে আমাদিকেই হবে। তবে এ বেলাটা আপনি থাকুন, আমি একবার বেরোবো। একবার রাধাকান্ত দেব মহাশয়ের কাছ থেকে ফিরে এসে কথা বলবো। দেব মহাশয় লোক মস্ত লোক, কিন্তু তিনি তার কাছে, সেটা আপনাকে ফিরে এসে বলবো। সকালের এই বীরেশ্বর রায় আরেক অন্য মানুষ। সন্ধ্যের বীরেশ্বর এ নয়। তার সঙ্গে এই বীরেশ্বরের অনেক তফাৎশূলতা। এই বীরেশ্বর বিষয়ী বীরেশ্বর, সেই কালের আধুনিক বীরেশ্বর, গণ্যমান্য বীরেশ্বর। ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশনের মেম্বার, বিদ্যোৎসাহিনী সভা প্রভৃতি অনেক সভার সভ্য, এমনকি সদ্য প্রতিষ্ঠিত কিশোরীচাঁদ মিত্রের উল্লেখযোগ্য প্রতিষ্ঠিত সমাজোন্নতি বিধায়িনী সুহৃদ সমিতিরও সভ্য হয়েছেন। কিছুদিন আগে বহুবিবাহ নিবারণ প্রথা রহিতের জন্য যে দরখাস্ত হয়েছে তাতে তিনি দেবেন্দ্রনাথ ঠাকুর, কিশোরীচাঁদ মিত্র, অক্ষয় কুমার দত্ত প্রভৃতির সঙ্গে সইও করেছেন। বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রবর্তন আন্দোলনের তিনিও পক্ষপাতী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুরেরই লোক ছিলেন। তার মতকেও সমর্থন করেন বীরেশ্বর। কিন্তু প্রীতি শ্রদ্ধা বিশেষ নেই। পণ্ডিত বড় খড়রোকা লোক। বীরেশ্বর রায়ের মদ খাওয়ার কথা, সফিয়াকে রাখার কথা কলকাতার সমাজে গোপন নেই। তা গোপন রাখতে বীরেশ্বর নিজেও চায় না। সে যে যাই বলুক, তা তিনি গ্রাহ্যও করেন না। কিন্তু যারা এই নিয়ে খড়রোকামি করে তাদের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে এড়িয়েই চলেন তিনি। কাজ কি? তোমার মদ নিয়ে তুমি থাকো, আর আমার মদ নিয়ে আমি থাকি। আমি বীরেশ্বর রায়, আমি সবই বুঝি, আর বুঝেই সব করি। তার জন্য তোমার মতামতের আমি ধার ধারি নে। বিদ্যাসাগর তুমি পণ্ডিত মানুষ, তুমি বিদ্যাসাগর হয়েই থাকো। আমি বীরেশ্বর রায় হয়েই থাকতে চাই। আমার দাম আমি জানি। সেদিন কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের কাছে যাওয়ার সংকল্পও তিনি করেছিলেন। কলকাতার সমাজে প্রতিষ্ঠাবান লোক, বড় বড় লোক কথা শোনে। মহিষাদল মেদিনীপুরের একটি প্রাচীন রাজবংশ। যদিও বা তা কয়েকবার হস্তান্তরিত বংশান্তরিত হয়েছে, তবুও মহিষাদল রাজপাট পুরনো বনেদি রাজপাট। বর্গী হাঙ্গামা সময়ে অনেক করেছিলেন তারা।
কামান এনে বসিয়েছিলেন। গোয়া থেকে গোয়ানি গোলন্দাজ এনে বসিয়েছিলেন বর্গীদের সঙ্গে লড়াই দেবার জন্য। ৭৬-এর মম্বন্তরের সময় প্রচুর অন্নদান করেছেন। সেই রাজপাট চলে যাবে। ভুগতান হবে নীলকর কুঠিয়ালের সম্পত্তির সঙ্গে। আর এই কথাটাই তিনি বলবেন পণ্ডিত বিদ্যাসাগরকে। তিনি চেষ্টা করলে অনেক কিছুই হতে পারে। শিলেরা ধনী সুবর্ণ বণিক। পণ্ডিত বিদ্যাসাগর যদি সুবর্ণ বণিক সমাজের মালিক রাজাদের এবং অন্য অন্য বড় বড় ধনীদের বলেন, তবে নিশ্চয়ই কাজ হবে। বিদ্যাসাগরকে তার ভালো লাগেনি। বিদ্যাসাগর তাকে তার প্রাপ্য সম্মান দিলেন না বলে মনে হলো। বয়সে ঈশ্বরচন্দ্র কিছু বড় তার চেয়ে। তিনি তাকে কয়েকবার আপনির মধ্যে তুমি বললেন, আর বললেন, শুনেছি কীর্তিহাটের কথা, আপনাদের কথাও। খুব নাকি কড়া জমিদার। কুমোরেরা হাঁড়ি তৈরির জন্য মাটি নিলে মাসুল আদায় হয়। রায় বলেছিলেন, হ্যাঁ তা হয়। কাঁসাইয়ের ধারে ময়নার রাজাদের তৈরি বাঁধটা ভেঙে গিয়েছিল। সেটা মেরামতের জন্য 5 রকমের টাকা তুলতে হয়েছিল। সেটা মেরামত হয়েছে, আর ওরা নিরাপদেই আছে। হ্যাঁ তাও শুনেছি, কিন্তু তারপর তো সেটা ওঠেনি, কায়েম হয়ে গিয়েছে। দক্ষিণের এক জমিদারের রেভিনিউর জন্য জেল হয়েছিল। তার নায়েব সেইবার প্রজাদের কাছে গারদ সেলামি চেয়েছিল জমিদারকে খালাস করবে বলে। জমিদার খালাস পেয়েছে, বাড়িতে বসে গড়গড়া টেনে বাইজি নাচ করিয়ে তামাক খাচ্ছে। কিন্তু গারদ সেলামি আর ওঠেনি। তা আমার কাছে কী জন্য আসা হয়েছে? বীরেশ্বর রায়ের মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। তিনি যে কথা বলতে এসেছিলেন সেটা তার বলা হলো না। যার জমিদার ধনীদের সম্বন্ধে এমনই ধারণা, তাকে আর বলে কি হবে? তাই বললেন, আপনি দেশের লোক, বড় লোক, মহৎ লোক, তাই দেখতে এসেছিলাম। ঈশ্বরচন্দ্র বললেন, জমিদারদের অনেকেই ভালো কাজ করছে, স্কুল প্রতিষ্ঠা করছে, আমাদের দেশের পুরাণ শাস্ত্র অনুবাদ করে ছাপছে। তা তোমাদের তো টাকা শুনেছি অনেক। নীলকরকে টাকা ধার দাও, এখানে সাহেবদের সঙ্গে কারবার, তা কিছু করো না কেন? বীরেশ্বর থমকে গেলেন। তার স্বভাব মাথা চাড়া দিয়ে উঠল। বড় মানুষ যেখানে কিছু চায় সেখানে না বললে বড় মানুষ ছোট হয় না, যে না বলে সেই ছোট হয়। সেখানে হ্যাঁ বললেই বড় মানুষটা ছোট হোক বা না হোক, অন্তত তার নাগাল পাওয়া যায়। তিনি বললেন, করতে পারি যদি আপনি চান। কত বড় মানুষ আপনি, আপনার কথা রাখতে আমি করব। বিদ্যাসাগর হেসে বললেন, কেন? আমার কথাই করবেন কেন? নিজের ইচ্ছেই করবেন। দেশের ইচ্ছে, দেশের মানুষ, তাদের মঙ্গল, ওসব আমি ঠিক বুঝি না। হ্যাঁ, আপনাদের মতো লোককে আমি বুঝি। কেন বুঝবেন না? পূর্ণ বোঝেন, দেবসেবাও আছে, সমারোহের সঙ্গে করেন। তার থেকে কি এতে কম পুণ্য? না বিদ্যাসাগর মহাশয়, ও পুণ্য বাপ পিতামহ করে গিয়েছেন। দেবত্ব সম্পত্তি, তা থেকেই চলে, চালাতে হয় আমাদেরকে। আমাকে সেবায়েত হিসেবে চলতে হয়। আমি ঈশ্বর, ধর্ম, পুণ্য ওসব কিছু মানি না। কালা পাহাড় বলতে পারেন। বিদ্যাসাগর বললেন, তা বেশ, আমিই বলছি। তাহলে করব। বেশ বেশ বেশ, আমি রাজনারায়ণ বাবুকে পত্র লিখব। তিনি মেদিনীপুর হেডমাস্টার, তিনিই আপনাকে অনেক পরামর্শ দিয়ে সাহায্য করবেন। আলাপ আছে তার সঙ্গে? না, আলাপ হবে। তাহলে আমি আজ আসি, নমস্কার। তা খোশ মেজাজেই ফিরেছিলেন বীরেশ্বর রায়। খাতায় লিখেছিলেন, ফিল প্রাউড, ইয়েস আই ফিল প্রাউড। তবে তার সঙ্গে লিখেছিলেন, এই খাটো মাথায় দুর্বল শরীরের লোকটি খুব তেজস্বী, চোখ মুখ দেখলেই বোঝা যায়, অসাধারণ মানুষ। অন্য লোক হলে আমি কড়া করে কথা বলতাম,
কিন্তু এমন সম্ভ্রম হলো তা পারিনি। মনে মনে আনন্দ হচ্ছে যে আমি তা পারিনি। শোভাবাজারে দেবেদের রাজবাড়িতে এসে রায় খুশি হয়েছিলেন রাজা রাধাকান্ত দেবকে দেখে। যেমন সৌজন্য সম্পন্ন, তেমনি মিষ্টিভাষী, আর তেমনি ধর্মপরায়ণ। খবর পেয়ে নিজেই বেরিয়ে এসে বলেছিলেন, আসুন আসুন, আসুন বাবা আসুন। তিনি কায়স্থ, বীরেশ্বর ব্রাহ্মণ। তিনি প্রণাম করতে উদ্যত হয়েছিলেন। হাঁ করে উঠে পিছিয়ে গিয়েছিলেন বীরেশ্বর। তবুও তিনি হেঁট হয়ে প্রণাম না জানিয়ে ছাড়েননি। সে কি বাবা, আপনি ব্রাহ্মণ, তুলসী পাতার কি ছোট বড় আছে? তারপর কি প্রয়োজনে বাবা? বীরেশ্বর যেন বেঁচে গিয়েছিলেন মানুষটিকে পেয়ে। বলেছিলেন, একটা বিশেষ দরকারে এসেছি। আপনি জমিদার সমাজের মাথার লোক, আপনার কাছে ছাড়া আর কার কাছে যাব? আমি মহিষাদলের রাজবাহাদুরের ব্যাপারটা নিয়ে এসেছি। তারা আমাকে কিছু বলেনি, আমি নিজের থেকেই এসেছি। সিলেদের ব্যাপারটা তো শুনেছেন, কাগজে বেরিয়েছে। শুনেছি বাবা, শুনেছি বই কি, সংবাদ প্রভাকর পড়েছি। কি বলবো বলো, আমরা ভূস্বামীরা আয়ের চেয়ে বেশি ব্যয় করি। বিষয়কর্মে শৈথিল্য আমাদের, মহাজনকে বিশ্বাস করি। তারপর একটু চুপ করে থেকে বললেন, আর মহাজনকেই বা কি দোষ দেব, সে তো দলিলের শর্ত মতো কার্য করেছে। তবে হ্যাঁ, একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এত বড় বাড়ি, একটা বুনিয়াদি রাজপাট। বীরেশ্বর বললেন, আপনি শুনেছেন সিলেরা জমিদারি ইংরেজদের বন্দোবস্ত করেছে? জন রবিনসন বলে একজন কুঠিয়াল নিচ্ছে। শুনেছি। তারপর একটু হেসে বললেন, সেও তো তোমাদের টাকাতেই ব্যবসা করছে, আমরাই তো আমাদের সর্বনাশ করছি বাবা। রানী ভবানী পলাশির আগে বলেছিলেন, খাল কেটে কুমির আনা হলো। তাই হলো, গোটা ভারতটাই গিলে ফেললে লর্ড ডালহৌসি। এখন জমিদারগুলোও গিলবে, আর আপনারা তাই দেখবেন? তার মুখের দিকে তাকিয়ে দেববাহাদুর বললেন, আপনি ক্রয় করতে চান? না, আমার তো অভিপ্রায় নেই। এই এত বড় বাড়ি রক্ষা যাতে হয়, আমি তাই চাই। আর জন রবিনসন যাতে জমিদার হয়ে না বসে, আমি তাই চাই। আপনি কলকাতা সমাজের মাথার মানুষ, আপনি সিলেদেরকে অনুরোধ করুন। কিন্তু ডিগ্রির টাকা তো চায়, অন্তত কিয়দংশ তো দিতেই হবে। এক কার্য করুন, রাজবাহাদুরের কিছু সম্পত্তি আপনি পত্তনি বন্দোবস্ত নিয়ে টাকা দিন, আর সেই টাকাটা সিলেদের দিয়ে নতুন দলিল করে কিস্তিবন্দি হোক। কি বলেন? বীরেশ্বর রায় বললেন, না, তাও ঠিক আমার ইচ্ছে নয়। রাজবাহাদুরের যে সম্পত্তি, তাতে পত্তনি না দিয়েও তিনি অনায়াসেই শোধ দিতে পারেন। কিস্তিবন্দি করিয়ে দিন আপনি বলে কয়ে, তবে রাজা বাহাদুর যদি বন্দোবস্ত করেন ইচ্ছাপূর্বক, তবেই আমি নিতে পারি, সেটা পরের কথা। দেববাহাদুর বললেন, সাধু সাধু বাবা, আপনি সাধু লোক, আপনার নির্লভতা দেখে আমি সুখী হলাম। কিছু মনে করবেন না বাবা, আমি একটু পরীক্ষা করছিলাম আপনাকে, নইলে সেই ব্যবস্থা ইতিমধ্যেই হয়েছে। স্বর্গীয় মতিশীল মহাশয় সদাশয় লোক ছিলেন, মহৎ মানুষ ছিলেন। সামান্য শিশি বোতলের দোকান ছিল ধর্মতলায়, ওই তো তোমাদের লালবাজারের ধারে। খালি শিশি কিনে বিক্রি করতেন। তারপর অদৃষ্ট খুলল, লক্ষ লক্ষ টাকা রোজগার করেছেন, দানও করেছেন, স্কুল করেছেন কতগুলি। তবে ব্যবসা মহাজনী, কুশীজীবী পেশা, ইংরেজ আমলের ব্যাংকার। দেববাহাদুর হাসলেন। কি করবেন, তার মৃত্যুর পর ছেলেরা একটু কড়া হতে চেয়েছে, তার উপর মামলা মোকদ্দমার জেদ, আর
সেই জেদ অনেকটা বেশি দূর অগ্রসর হয়ে গিয়ে আর কি। তা বড় বাপের ছেলে তো, করে কর্মে ফেলে চৈতন্য হয়েছে, তারা কিস্তিবন্দি করে নিচ্ছে, আমি খবরটা পেয়েছি। বীরেশ্বর রায় খুশি হলেন, বললেন, যাক, আমি নিশ্চিন্ত হলাম। একটা প্রশ্ন করব বাবা? বলুন। আপনার চিন্তাটা কিসের ছিল? ওদের সঙ্গে কি খুব সুখ ছিল আপনাদের? সেটা তো আমি শুনিনি। একটু চুপ করে থেকে বীরেশ্বর বললেন, ওই রবিনসন নিয়ে নেবে বলে আমার একটু দুশ্চিন্তা ছিল। কিন্তু সুখ তো আপনাদের ওদের সঙ্গেই ছিল। শুনেছি ওখানেই নাকি আপনি থাকতেন, আর আপনাদের টাকাতেই বুড়ো রবিনসন ব্যবসা করেছিল। সবই সত্য শুনেছেন, কিন্তু ছোট রবিনসন দিন দিন এমন উদ্ধত হয়ে যাচ্ছিল, তাকে বরদাস্ত করা সম্ভবপর হচ্ছিল না। একটু চুপ করে থেকে দেব বললেন, তা এখন কি আর হয়েছে বাবা, এ তো কলির সন্ধ্যা। ভারত গ্রাস করলে এরপর ইংরেজ মাথার উপর দিয়ে হাঁটবে, সারা দেশ থেকে হিন্দুত্ব বিলুপ্ত করবে। শুরু হয়ে গেছে, তার সূত্রপাত শুরু হয়ে গেছে। সতীপ্রথা আইন করে বন্ধ করেও ক্ষান্ত হলো না। বিধবা বিবাহ প্রচলনের আন্দোলন উঠেছে। আর কৌতুক দেখো, এসব আমরাই করছি, আমাদের দিয়েই করাচ্ছে। আমাদের দেশের ধর্মই সব। তবে ধর্মের অনেক বিকৃতি হয়েছে বাবা, তার সংস্কার প্রয়োজন আছে, এ কথাও ঠিক। সংস্কারের পরিবর্তে তাকে বিসর্জন দিলে ইষ্ট তো দূরের কথা, অনিষ্ট সামান্য ব্যাপার, সর্বনাশ হয়ে যাবে, কিছুই আর থাকবে না। আর এটাই এরা বুঝছেন না। রামমোহন রায় মহাশয় মস্ত লোক ছিলেন, অধ্যয়ন অনেকেই করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছেন, বিদ্যার সাগরও তিনি বটেন। বলতে গেলে ঈশ্বর প্রেরিত মানুষ, মহাপুরুষ। নইলে পিতা পাচকের কাজ করেন, আর তার পুত্র মেধায় প্রতিভায় এমন পণ্ডিত হয় শুধু চেষ্টাতে। কিন্তু তিনি কি করছেন? বিধবা বিবাহ। রাজা বাহাদুর এইবার থামলেন, তারপর একটু হেসে বললেন, আপনাদের জেলাতেই তো বাড়ি গো? আগে হ্যাঁ। তা আলাপ পরিচয় আছে, করেছেন? দেখেছি মাত্র, আলাপটা ঠিক হয়নি। একদিন কিছু বাক্য বিনিময়, তাকে ঠিক আলাপ বলে না। সে কি গো, করবেন করবেন, আলাপ পরিচয় করবেন। এক জেলার লোক, তার উপর দুজনেই ব্রাহ্মণ, যাবেন। একজন চাকর এসে হেঁট হয়ে নমস্কার করে দাঁড়ালো। রাজা বাহাদুর বললেন, একবার যে গাত্রোত্থান করতে হবে বাবা। এই বলে তিনি নিজেই আগে উঠে দাঁড়ালেন। বীরেশ্বর রায় না বলতে পারলেন না। এসে অবধি অনুভব করেছিলেন মানুষটি একটি বিরাট মানুষ। তার বিনয়, তাকে ব্রাহ্মণ বলে ভক্তি, তার মিষ্ট এবং শুদ্ধ ভাষার বাক্যালাপের মধ্যে দিয়ে যে পরিচয় তার ইতিমধ্যেই ফুটে উঠেছিল, তা এই বিরাট ঐশ্বর্যের বেদির ওপর প্রতিষ্ঠিত হয়ে যেন আকাশস্পর্শী বলে মনে হচ্ছিল। পাশে একখানি ঘরে মার্বেল টেবিলের ওপর কিছু ফল, কিছু মিষ্টান্ন রাখা ছিল রূপোর রেকাবিতে, রূপোর গ্লাসে জল। সামনে চেয়ারের ওপর কার্পেটের আসন পাতা। পাশে একখানি ছোট ঘরের দরজায় চাকর দাঁড়িয়ে আছে, কাঁধে টার্কিস তোয়ালে নিয়ে। রাজা বাহাদুর বললেন, যান বাবা যান, হাত মুখটা ধুয়ে আসুন। হাত মুখ ধুয়ে বীরেশ্বর ফিরতেই বললেন, শুনেছি বাবা আধুনিক কেতাব মানুষ, তার জন্য টেবিলেই দেয়া হয়েছে, অবশ্য গঙ্গা জল দিয়ে ধুয়েই দিয়েছে। বীরেশ্বর রায় হাসলেন, তারপর বললেন, আপনার গৃহে তো অনাচারের স্থান নেই। শুদ্ধাচার মানেই তো পরিষ্কার জীবন গো, যা পরিচ্ছন্ন, মালিন্যহীন।
তাই তো পবিত্র। আর ধর্ম তো সেখানেই। খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে তোয়ালেতে হাত মুছে এই ঘরে এসে বসতেই রাজাবাহাদুর বললেন, আপনি একটু বসুন, আমি আসছি। এই বলে চলে গেলেন। খানসামা হাত জোড়ো করে বললে, হুজুরের জন্য ওই ঘরে তামাক দেয়া হয়েছে। বীরেশ্বর বুঝলেন রাজাবাহাদুর এজন্যই উঠে গেছেন। পাশের ঘরের কাছে যেতেই তিনি চন্দন গুঁড়ো এবং আতর মেশানো তামাকের গন্ধ পেলেন। সোনার আলবোলোর নল ধরে ছিলিমচি খানসামা দাঁড়িয়েছিল। টেবিলের ওপর সোনার ডিবায় পান, একখানি রেকাবিতে মশলা, দারুচিনি, লবঙ্গ, ছোট এলাচ। আশ্চর্য শৃঙ্খলা, সুশৃঙ্খল, যেন ঘড়ির কাঁটার মতো। ছোট কাঁটাটিকে ঘিরে বড় কাঁটাটির ঘোড়ার মতো অতিথিকে ঘিরে এই বাড়ির সমারোহ ভরা আতিথ্য ধর্ম ঘুরে বেড়াচ্ছে। আলবোলোর নল হাতে নিয়ে টানতে টানতে তিনি ভাবছিলেন, কলকাতার বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল জীবনযাত্রার আবর্তের মধ্যে এমন সুন্দর, সুস্থ, পবিত্র জীবনযাত্রার পরিচয় এর পূর্বে তিনি পাননি। অবশ্য জমিদারদের সভায় বড় বড় ব্যক্তিদের তিনি দেখেছেন, তাদের কথাবার্তাও শুনেছেন। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে তিনি দেখেননি। তার বাবার সঙ্গে তার পরিচয় ছিল, তার গল্প তিনি শুনেছেন। শ্রী প্রসন্ন কুমার ঠাকুরকেও তিনি দেখেছেন, শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরকেও দেখেছেন, তবে আলাপ নেই, আর চেষ্টাও করেননি। তরুণ কালীপ্রসন্ন সিংহকে দেখেছেন, তার সঙ্গে বন্ধুত্বও হয়েছে। বয়সে সিংহ তার থেকে বেশ ছোট, তবু বিদ্যার প্রখরতায় তার থেকে তিনি প্রদীপ্ত। কৌতুকপ্রিয়, রসিক, বিদ্যোৎসাহী, বিদ্বান। বউবাজারে রাজেন্দ্র দত্তকে দেখেছেন, মৌখিক আলাপ আছে। সাতটা হৌসের মুৎসুদ্দি, অগাধ অর্থ উপার্জন করেও দান করে ফকির। আর এই অবস্থাতেও সেই দিন হিন্দু মেট্রোপলিটন কলেজ স্থাপন করেছেন। রাজেন্দ্রনাথ মিত্রকে দেখেছেন, কথাবার্তাও শুনেছেন, অগাধ পাণ্ডিত্য। আর কত নাম করবেন। এই আমলটাই যেন দিগ্বিজয়ীদের আমল ছিল, তাদের সারাই দেশ গম গম করছে। কিন্তু রাজা রাধাকান্তকে ঘনিষ্ঠ পরিচয়ে যা দেখলেন, তার কাছ থেকে একটি স্নিগ্ধ স্পর্শ পেলেন, এমনটা বোধহয় আর কারুর কাছেই পাওয়া যায় না বলেই তার মনে হলো। আর ঠিক এই সময় রাজাবাহাদুরের সাড়া পেলেন ওই ঘরে। রাজাবাহাদুর ফিরছেন। আলবোলার নলটি টেবিলের উপর রেখে তিনি এই ঘরে ফিরে এলেন। রাজাবাহাদুর এসে বসেছেন তার আসনে। তার সামনে একটি মূল্যবান ট্রের ওপর প্রকাণ্ড আকারের একখানা বই। রাজাবাহাদুর বললেন, বসুন, এবার দুটো ঘরের কথা বলি। বাবা তো সোমেশ্বর রায় মহাশয়ের একমাত্র পুত্র। শুনেছি অনেক ক্রিয়াকাণ্ডের পর আপনার জন্ম। আপনার ভগ্নিপতির পিতা ছিলেন তান্ত্রিক সন্ন্যাসী। তিনিই নাকি ক্রিয়াকর্ম করেন আর তারপর এক কন্যা এবং এক পুত্র হয়ে বাঁচে। আগে হ্যাঁ, আমিও তাই শুনেছি। ভগ্নিটি নাই, গত হয়েছেন। হ্যাঁ, কিন্তু বলুন, এত কথা আপনি জানলেন কি করে? আমার বাবা ওটা বোধহয় একটা স্বভাব। আর তাছাড়া আপনার ভগ্নিপতি বিমলাকান্ত চট্টোপাধ্যায়কে আমি জানি। তিনি পত্নীর মৃত্যুর পর কলকাতায় এসে কিছুকাল ছিলেন। পুত্রটিকেও দেখেছি, সুন্দর, সুকুমার। তবে নরানাং মাতুলক্রম তো, বাপের মতো এত সহনশীল শান্ত নয়, তেজস্বী, উগ্র রকমের তেজস্বী। মাথার মধ্যে রক্ত যেন চঞ্চন করে উঠল বীরেশ্বরের। বিমলাকান্তকে কতটুকু জানেন রাজাবাহাদুর? সাপ, তাও গোখরা নয়, তেজের সঙ্গে ফোনা তুলে দাঁড়িয়ে গর্জন করে সাড়া দিয়ে আক্রমণ করে না। চিতে সাপের মতো কুণ্ডলি পাকিয়ে পড়ে থাকে নির্জীবের মতো। মনে হয় ছেঁড়া দড়ির একটা তাল কিংবা ছেঁড়া লতার খানিকটা পড়ে আছে। অসতর্ক পদক্ষেপে মুখটা ছুঁড়ে দিয়ে আক্রমণ করে দাঁত ফুটিয়ে বিষ ঢেলে দেয়। গোখুরের বিষে ত্বরিত মৃত্যু হয়,
অল্পক্ষণের মধ্যেই যন্ত্রণায় শেষ হয়ে যায়। আর এই চিতিসাপের বিষক্রিয়া ধীরে ধীরে দীর্ঘক্ষণ ধরে হয়। অনন্ত যন্ত্রণা সহ্য করতে করতে মৃত্যু। রাজা বাহাদুরকে কি বলে গেছে তিনি জানেন না। হয় বা বলে গেছে বীরেশ্বর নাস্তিক, অধার্মিক, মদ্যপ, অত্যাচারী, হিংস্র, অমানুষ। রাজা বাহাদুর বললেন, আপনাদের ওপর বিমলাকান্তের কৃতজ্ঞতা স্নেহের শেষ নেই। বলতেন একটু তেজস্বী, আধুনিক ইংরেজপন্থী, কিন্তু হৃদয়টা বড় ভালো। তবে বড় ভুল করে বসে এবং ভুলকে কখনো বিচার করে দেখে না। নইলে বীরেশ্বর আমার কনিষ্ঠ সহোদরের মতোই। আমার জীবনের যা কিছু সে তো ওদেরই জন্য। সামান্য যজমান সেবী ব্রাহ্মণের দৌহিত্র, বাপ ছিলেন ঘর জামাই। আমার জন্মের পরে চলে গিয়েছিলেন সন্ন্যাসী হয়ে। তারপর ফিরেছিলেন ওই রায় মহাশয়দের বাড়িতে। তারপর কংসাবতীর বন্যায় ডুবে মারা যান। তার ক্রিয়ার ফলে সন্তান হয়েছিল বলে নিজের কন্যার সঙ্গে আমার মতো ভিক্ষুকের বিবাহ দিয়ে ঘরে রেখেছিলেন, পড়িয়েছেন। কলকাতায় কলেজে দিয়েছিলেন। আর তারপর ঘরে সংস্কৃতজ্ঞ পণ্ডিত, মৌলবী, ইংরেজ পাদ্রী রেখে সংস্কৃত, পার্সি, ইংরেজি শিখিয়েছিলেন। ওদের কাছে আমার অনেক ঋণ। আর হেসে বলতেন, হয়তো জন্ম জন্মান্তর শোধ করতে হবে। বীরেশ্বর রায় বিস্ময়ে যেন অভিভূত হচ্ছিলেন। এইবার মনের বিষয়ের সঙ্গে প্রাণপণে যুদ্ধ করছিলেন। বারবার ভাবতে চাচ্ছিলেন। এও তার ওই সাপের প্রকৃতির খলতা, ছলনা, চতুরতা। আসল সত্যটিকে চাপা দিয়ে নিজের সত্যতাকে জাহির করার জন্য এইসব কথা সে বলে গিয়েছে। মনে পড়েছিল কমলাকান্তকে, মনে পড়েছিল ভবানীকে। ক্ষত বিক্ষত হচ্ছিলেন অন্তরে অন্তরে। আবার মন বলছিল, না না, এ মহত্ব তার স্বীকার করতেই হবে যে সে রায় বংশের মুখে কালি মাখিয়ে দিয়ে যায়নি। রাজা বাহাদুরের কথা শেষ হলে এতক্ষণে প্রশ্ন করলেন, তিনি ওখান থেকে কেন চলে এলেন তার কোনো কারণ বলেননি? হ্যাঁ, তা জিজ্ঞাসা করেছিলাম বই কি। কারণ কীর্তিহাটের রায় বংশের জামাই, দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহের ডান হাত। আপনার পিতামহ রায় ভট্টাচার্য মহাশয় তো খ্যাতিমান লোক। আপনার পিতাও এখানে সর্বজন পরিচিত ছিলেন। সতীদাহ নিবারণের দরখাস্তের সময় স্বর্গীয় দ্বারকানাথ ঠাকুর মহাশয়ের সঙ্গে বিশেষ পরিচয় সত্ত্বেও তিনি তাতে সই করেননি। আর সেই সূত্রেই তার সঙ্গেও পরিচয় হয়েছিল। আপনাদের অর্থের কথা, বিষয়ের কথা বিষয়ীরা সকলেই জানে। আর সেই বিষয়ের একাংশের মালিক দেবোত্তরের সেবায়েত, তিনি এলেন আমার কাছে শব্দকল্পদ্রুমের কর্ম করতে। বললেন, জীবিকা এবার নিজেকেই অর্জন করতে হবে। যা আছে তা তো আমার নয়, এই কমলাকান্তের। তখন জিজ্ঞাসা করেছিলাম, এর কারণ কি? আমার মনে হয়েছিল আপনার সঙ্গে বিবাদ হয়ে থাকবে। তা বারবার করে বললেন, না না না, বিবাদ কলহ আমার সঙ্গে হতেই পারে না বীরেশ্বরের। সে সম্পর্কই নয়। তার একমাত্র দোষ সে নাস্তিক ভাবাপন্ন। তা নইলে গুণী মানুষ। উত্তম রূপে ইংরেজি শিক্ষা করেছে। গান বাজনার গুণী লোক। দুর্দান্ত সাহসী। বাঘ কুমির শিকার করে। উঁচু নজর। আর তাছাড়াও ভেবে দেখুন, নিজের পছন্দ করে এক দরিদ্র শিক্ষকের কন্যাকে বিবাহ করেছিল। কন্যাটি সাক্ষাৎ দেবী। খানিকটা দেব অংশ আছে তাতে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিবাহের সময় কন্যার পিতা বলেছিলেন, দেখুন বাবা, মদ্যপান যারা করে বা যারা উন্মাদগামী, এমন পাত্রের হাতে বিবাহ দিতে গুরুর নিষেধ আছে আমার। তা আপনি কি তা করেন? বীরেশ্বর বলেছিলেন, তা করি। মিথ্যে আমি বলি না।
তবে যদি আমাকে ওই কন্যা আপনি দান করেন তবে মদ্যপান ত্যাগ করব আমি। এবং তাই করেছিলেনও তিনি। আর তারপর দুর্ঘটনাটা ঘটেছে। কি যে হলো ভগবানই জানেন, বলতে পারবো না, কারণ আমি চলে আসার পর সংঘটিত হয়েছে। বধূটি কংসাবতীর ঘাটের দহে ভেসে গেছে। তারপর বীরেশ্বর এই আঘাতে মদ্যপান অবশ্য আরম্ভ করেছেন, কিন্তু বিবাহ আর করেননি। এই যুগে যেখানে 2, 3, 4 কুলীন সন্তানেরা শতাধিক বিবাহ করেন, সেই যুগে এই স্ত্রীর মৃত্যুর পর বিবাহ না করাটা একটা বিশেষ লক্ষণ তার চরিত্রের। তা সে ঝগড়াঝাটি করবে কেন? আমি চলে এলাম একটা অন্য কারণে। সেটা ধরুন, সম্পত্তি তো কমলাকান্তের। ওখান থেকে জীবনযাপন করার অর্থ কমলাকান্তের অর্থে জীবনযাপন করা, আর সেটা ঠিক আমার ভালো লাগলো না। শাস্ত্র অধ্যয়ন করেছি, বিষয়কর্মও বুঝি, কিন্তু শাস্ত্রকর্ম অর্থাৎ ব্রাহ্মণের কর্ম করেই জীবিকা অর্জনের অভিপ্রায়ে চলে এসেছি, আর সেইটাই সংকল্প। আর সেই জন্যই রাজা বাহাদুরের কাছে আসা। তা তিনি শব্দকল্পদ্রুমের যে অংশটি করেছেন তা অতি উত্তম হয়েছে। আমার ইচ্ছা ছিল ওনাকে অন্য কর্ম দিয়ে এখানে রাখি, কিন্তু কি অভিপ্রায় হলো, হঠাৎই বললেন আর এখানে থাকবো না, বারাণসীতে যাব। এখানে কলকাতার ইংরেজি আনার মধ্যে থেকে ছেলেকে তিনি রক্ষা করতে চান। কাশীতে সংস্কৃত শিক্ষা দেবেন, ইংরেজি শিক্ষারও ব্যবস্থা করবেন। আর তাছাড়াও তার এক ভগ্নী এসে পড়ল ঘাড়ে, সন্ন্যাসিনীর মতো। তারও কাশীধামে বসবাসের একান্ত ইচ্ছা, আর এই জন্যই চলে গেলেন। বীরেশ্বর চমকে উঠলেন। ভগ্নী? বিমলাকান্তের ভগ্নী? তিনি তো শোনেননি। পূর্ববঙ্গে শ্যামাকান্তের কটি বিবাহ ছিল, তাদের মধ্যে কারোর কন্যা? মন বললে, না না না, এসেই দহে দেহ মেলেনি। চঞ্চল হয়ে অনেকটা আকস্মিকভাবেই বীরেশ্বর হাত জোড়ো করে উঠে দাঁড়ালেন। বললেন, এবার আমাকে অনুমতি করুন রাজা বাহাদুর, আমি উঠি। উঠবেন? হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ আপনাকে আটকে রেখেছি, ভালো লাগছিল, আপনার সঙ্গে বাক্যালাপে আনন্দ পাচ্ছিলাম। তা আমার বাড়িতে ব্রাহ্মণ আপনি পদার্পণ করেছেন, তার কিঞ্চিৎ সম্মানী দক্ষিণা না দিলে তো তা সার্থক হয় না। এই আমার শব্দকল্পদ্রুম গ্রন্থ। বীরেশ্বর সৌজন্যে অভিভূত হয়ে গ্রহণ করলেন আর বললেন, এ তো মহামূল্য বস্তু, মাথায় রাখতে হয়। আমি তাই রাখব। না না না, শুধু মাথায় রাখলে হবে না, একটু আধটু পড়তেও হবে। সবটা দেখলে খুবই সন্তুষ্ট হব, খুশিও হব। দেখব, পড়বার চেষ্টা করব। সাধু সংকল্প, সাধু সাধু। তারপর হেসে বললেন, দেখুন পড়ে, পড়া শেষ হলে দেখবেন সংস্কৃতটা বেশ হৃদয়ঙ্গম হচ্ছে। এবং কি মনোরম ভাষা, দেবভাষা যে বলে তা মিথ্যে নয়, তা বুঝবেন। চাকরকে বললেন, যা গাড়িতে গিয়ে তুলে দিয়ে আয়। তারপর হঠাৎ বললেন, হ্যাঁ হ্যাঁ, শুনলাম নাকি বাবা নাকি একজোড়া খুব তেজস্বী আরবি ঘোড়া কিনেছেন। কজনই বলেছিলেন আমাকে। বীরেশ্বর হেসে বললেন, হ্যাঁ, ঘোড়া জোড়াটা ভালো, কিন্তু রাজা বাহাদুরের রাস্তা বলে যেসব ওয়েলার আরবি ঘোড়া আছে তার সঙ্গে তাদের তুলনা হয় না। রাজা বাহাদুর বললেন, না বাবা, পত্নী সম্পদের মতো কতকগুলি বস্তুর জন্য ভাগ্যর প্রয়োজন, সবার তা হয় না, আর তার মধ্যে ঘোড়া একটি বস্তু। যারও ভাগ্য নাই সে মূল্য অনেক দিয়ে কিনলেও ঠকে যায়, যদিও বা জুটল তো মরে গেল। আর ভাগ্য, এই ধরুন মহারানা প্রতাপ, তার তো আকবর শাহের হাতে অনেক নিগ্রহ, কিন্তু ঘোড়ার ভাগ্যে তিনি চৈতক্যে পেয়েছিলেন। তা সেই জুড়িতেই এসেছেন নাকি?
না না, এ অন্য জুড়ি। আচ্ছা, অন্য কোনো দিন যদি আসেন সেই জুড়িতে আসবেন, আমি দেখব। আমি ঘোড়া চিনি, লক্ষণও জানি, বলে দেব কেমন ঘোড়া। আর এরই মধ্যে বীরেশ্বর রায়ের মনে অন্য একটি প্রশ্ন ঘুরছিল। হঠাৎই যেন তিনি বললেন, একটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছে হয় আপনাকে। আপনি কলকাতার সংবাদ দেখছি পুঙ্খানুপুঙ্খভাবে রাখেন। কি বলুন? চৌরঙ্গীর মাঠে ওইসব জলা জঙ্গল যেদিকে সেই দিকে এক পাগল সন্ন্যাসী থাকেন, সাহেব শুভরাও যায় তার কাছে। ও, ও যিনি গন্ধ এনে দেন, ধুলোকে গুড় করে দেন, মধ্যে মধ্যে নিজেকে দংশন করেন, চিৎকার করে কাঁদেন। হ্যাঁ হ্যাঁ, সেই সেই। একটু চুপ করে থেকে রাধাকান্ত দেব বললেন, হ্যাঁ, আশ্চর্য এক সন্ন্যাসী বটে। তবে বাবা, সাধনা থেকে ভ্রষ্ট হয়ে গেছেন উনি। শুনেছি কামাখ্যা পাহাড়ে তার আসন থেকে তাকে তুলে একেবারে খাদে নিক্ষেপ করেছিল। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আর ফিরছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।